এক্সপ্লেইনটি শুরু করার আগে আমার একটা বিশেষ অনুরোধ, প্লিজ হাতে সব কাজকর্ম শেষ করে এক্সপ্লেইনটি দেখা শুরু করো, কারণ এই মুভিটা এতটাই টানটান উত্তেজনায় ভরপুর যে চাইলেও তুমি আর পরে ভিডিও থেকে চোখ সরাতে পারবে না। বলছিলাম কেজিএফ খ্যাত ডিরেক্টর প্রশান্ত নীলের সদ্য মুক্তি পাওয়া মুভি সালারের কথা। জানি অনেকেই দেখে ফেলেছো, আর তার মধ্যে অনেকেরই মুভিটা মাথার উপর দিয়ে গেছে। তবে চিন্তার কোনো কারণ নেই, আমি তোমাদের জন্য মুভিটা এমনভাবে এক্সপ্লেন করেছি যে যাতে পুরো মুভির প্রতিটা বিষয় তোমরা ভালোভাবে বুঝতে পারো। তাই আমার এই বিশেষ পরিশ্রমের বিনিময়ে তোমাদের কাছে এই ভিডিওটিতে 25,000 লাইক চাই। জানি এটা তোমরা অনায়াসেই করে দিতে পারবে। তাই চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভি শুরুতেই আমরা দেখতে পাই ইন্ডিয়ার মোস্ট পাওয়ারফুল অঞ্চল খানসারের দৃশ্য। এই ছেলেটির নাম দেবা, যে কিনা একজন সাধারণ ঘরের ছেলে। তবে তার সবচেয়ে কাছের বন্ধু হলো এই খানসারের রাজার ছেলে, যার নাম ভার্দা। এক রাজার ছেলে হয়েও সে তার মন থেকে দেবাকে অনেক অনেক ভালোবাসত। তাই তো দেবাও তার জীবনের পরোয়া না করে তাকে সবসময় প্রোটেক্ট করত। এই হলো ভার্দার সৎ ভাই রুদ্রা। রুদ্রা প্রথম থেকেই ভার্দাকে দু চোখে দেখতে পারে না। তাই একদিন রুদ্রা তার সৎ ভাই ভার্দার নোজ রিং ছিনিয়ে নেয়, যা তাদের রাজকীয় একটি প্রতীক ছিল। এই খবর দেবার কাছে চলে গেলে দেবা সেটা ফিরিয়ে আনার জন্য রুদ্রার কাছে যায়। রুদ্রা জানায়, আমি এটা তখনই দেব যখন তুই বা তোর বন্ধু এই পালোয়ানটিকে মাটিতে ফেলে দিতে পারবি। এখন এত বড় দানবকে হারিয়ে মাটিতে ফেলা একদমই অসম্ভব, কিন্তু দেবা ছিল মারাত্মক খ্যাপাটে আর অত্যন্ত সাহসী। সে তার বন্ধুর জন্য জানও দিয়ে দিতে পারে। যেখানে শক্তি দিয়ে কাজ হবে না, সেখানে অবশ্যই বুদ্ধি খাটাতে হবে। তাই দেবা এই পালোয়ানটিকে হারানোর জন্য এক বুদ্ধি আটে। দেবা প্রথমে একটি ইলেকট্রিক লাইন কেটে নেয় আর সেই পালোয়ানের কাছে গিয়ে তাকে রাগাতে থাকে। পালোয়ান রেগে যেই না দেবাকে মারতে যাবে, ঠিক অমনি দেবা সেই কারেন্টের লাইনে হাত দিয়ে পাকড়ে ধরে আর নিজে শট খাওয়ার সাথে সাথে পালোয়ানটিকেও শট দিয়ে একদম মাটিতে ফেলে দেয়। এই কাহিনী দেখে উপস্থিত সবাই একদম বেকুব বনে যায়। রুদ্রার অফার ছিল তার পালোয়ানকে ফেলতে পারলে নোজ রিং তার। তাই তো পালোয়ানকে মাটিতে ফেলে দিয়ে প্রচন্ড আহত দেবা তার কাছে গিয়ে নোজ রিং চেয়ে বসে। ভয়ে চোটে রুদ্রা তাকে নোজ রিং ফিরিয়ে দেয় আর বুঝতে পারে এই ছেলে সাধারণ কেউ নয়। এ চাইলেই তার বন্ধুর জন্য নিজের জীবন বিলিয়ে দিতে পারে। এভাবেই তাদের দিন পার হতে থাকলে একদিন খানসারে গৃহযুদ্ধ লেগে গিয়ে দেবাদের দল হেরে যায়, যার ফলস্বরূপ ভার্দার বাবার দলের লোক এসে তার মাকে দেবার সামনে নিপীড়ন করতে চায়। কিন্তু ঠিক সেই সময় ভার্দা সেখানে উপস্থিত হয়ে সবাইকে থামতে বলে। তবে তারা জানায় এই নিয়ম তার বাবা নিজেই করেছিল যে যারা যুদ্ধে হেরে যাবে তাদের সবাইকে শেষ করে দিতে। তখন ভার্দা তার হাতের একটি কড়ি ওই লোককে দিয়ে বলে, আজ থেকে আমার একটি টেরিটরি তোমার। মানে ভার্দা তার নামের একটি অঞ্চল লোকটিকে দিয়ে দেয় বন্ধুর মাকে বাঁচানোর জন্য। ফলে সেই যাত্রায় দেবা ও তার মা বেঁচে গেলে তার মা সিদ্ধান্ত নেয় এই এলাকা ছেড়ে আজীবনের জন্য দূরে কোথাও চলে যেতে। সেই সাথে সাথে দেবাকে প্রতিজ্ঞা করায় যে আর কোনোদিন যেন এই খানসারে সে পা না দেয়। কিন্তু দেবা তার মায়ের কথা না শুনিয়ে ভার্দাকে ছুঁয়ে শপথ করে আর বলে, তোর জন্য আমি শিকার হব, না হয় শিকারই হব। তুই যখনই ডাকবি আমি তখনই হাজির হব, এ আমার ওয়াদা। এই বলে সেদিনের পর থেকে দেবা ও ভার্দার দূরত্বের মধ্যে এক বিয়োগ ঘটে। তবে ভার্দা এটা বিশ্বাস করত যে একদিন না একদিন দেবা তার জন্য আবারও খানসারে আসবে, কারণ দেবা হলো ভার্দার সালার বা তার ডান হাত। এরপর মুভির কাহিনী এবার শিফট হয় 2017 সালে দিল্লি শহরে। সেখানে আমরা একজন হ্যাকারকে দেখতে পাই যে কিনা কয়েক বছর ধরে একটা মানুষকে ট্রেস করে চলেছে। আজ হুট করে সে জানতে পারে যাকে সে ট্রেস করছে তার মেয়ে একটি ফেক পাসপোর্ট বানিয়ে ইন্ডিয়া আসছে। এখন মেয়েটাকে আর কেনই বা পুরো ইন্ডিয়ার দুর্ধর্ষ লোকরা তাকে খুঁজে বেড়াচ্ছে আমরা তা পরেই জানতে পারবো। তাই কিছু কাহিনী মাথার উপর দিয়ে গেলেও ধৈর্য ধরে দেখতে থাকো, আশা করি পরে সবকিছু বুঝতে পারবে। যাই হোক, মেয়েটি ইন্ডিয়া আসছে শুনে দেশের কোনায় কোনায় সবাই রেডি হয়ে যায় তাকে ধরার জন্য। এদিকে যার মেয়ে ইন্ডিয়ায় আসছে তার নাম কৃষ্ণকান্ত। তাকে ধরার জন্য পুরো দেশের বড় বড় মাফিয়ারা গত 7 বছর ধরে অপেক্ষা করছে। এখন এই নিউজ কৃষ্ণকান্তের কাছে পৌঁছানো মাত্রই সে কল দেয় বিলাল নামের একজনের কাছে। সে জানায় আমার মেয়েকে বহুবার মানা করা সত্ত্বেও সে আমাকে না জানিয়ে ইন্ডিয়া গেছে। এখন যে করেই হোক তুমি তাকে রক্ষা করো। কিন্তু বিলাল জানায় তাকে সব মাফিয়ার কাছ থেকে কেবল একজনই রক্ষা করতে পারবে, আর সে হলো আমাদের মুভির নায়ক দেবা ওরফে সালার। তাই বিলাল সাথে সাথে দেবাকে সব জানালে দেবা ওই মেয়েটিকে এয়ারপোর্ট থেকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যেতে বলে। তার কথা মতো বিলাল তার দলবল নিয়ে গিয়ে এয়ারপোর্টে চলে যায় আদায়া নামের মেয়েটিকে উদ্ধার করার জন্য। তারা প্রথমে পার্কিংয়ে থাকা মাফিয়াদের গাড়িতে এক্সপ্লোসিভ সেট করে আর মেয়েটিকে মারাত্মক ভেলকি দিয়ে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে।
আধায়া এই সব দেখে তো বুঝে উঠতে পারছে না যে কি হচ্ছে এখানে। তার চোখের সামনেই পাখির মতন লোক মারা পড়ছে, তাই সে উদ্ধার হয়ে ভয়ে বলতে থাকে, প্লিজ আমাকে পুলিশের কাছে নিয়ে যাও। কিন্তু বিলাল বলে, এখানে স্বয়ং প্রধানমন্ত্রী আসলেও তোমাকে বাঁচাতে পারবে না। এরপর আধায়ার বাবাকে কল দিলে সে কেবল একটা কথাই বলে, আর তা হলো বিলাল যা তাকে বলবে তাই যেন সে শোনে। এবার আধায়াকে আনা হয় দেবার মায়ের কাছে। দেবা ও তার মা সেই ছোট্টবেলায় পালিয়ে এসেছে আসামের তিনসুকিয়া গ্রামে, যেটা ইন্ডিয়া ও মায়ানমার বর্ডারে অবস্থিত। দেবার মা সেই থেকে দেবাকে এমনভাবে লুকিয়ে রেখেছে যে যাতে তাকে কোনো পিঁপড়াও ছুঁতে না পারে। সেখানে আধায় উপস্থিত হলে তাকে একজন ইংলিশ টিচার হিসেবে নিয়োগ দেওয়ার জন্য সেই গ্রামের সারপঞ্চ অনুরোধ করে। বলা ভালো, দেবার মা এখানকার গরিব বাচ্চাদের জন্য একটি স্কুল খুলে রেখেছে। প্রথমে দেবার মা তাকে নিতে চায় না, কারণ তার ভয় অজানা কোনো মানুষ হয়তো তার ছেলের ক্ষতি করতে পারে। কিন্তু আধায়া তাকে কনভিন্স করতে সক্ষম হয় আর দেবার মাও তাকে শিক্ষক হিসেবে নিয়ে নেয়। এদিকে আধায়া তাদের হাত থেকে পালিয়েছে শুনে সেই গ্যাং পুরো পাগলের মতো হয়ে পড়ে। বলে রাখি, এই মাফিয়াদের কাছে পুরো ইন্ডিয়ার প্রতিটি সিসিটিভি ক্যামেরার অ্যাক্সেস রয়েছে, তাই ইন্ডিয়ার কোথায় কি হচ্ছে না হচ্ছে সবকিছুই তারা নজর রাখতে পারে। এদিকে আমরা হায়দ্রাবাদে একটি পাগল প্রায় মহিলাকে দেখতে পাই, যার নাম রাধারামা। দেখতে তোমাদের কাছে পাগল মনে হচ্ছে, কিন্তু এই মহিলাটি 7 বছর আগে ছিল পুরো ইন্ডিয়ার এক ত্রাসের কারণ। তবে আজ সে যে কারণে পাগল হয়েছে তার পিছনে রয়েছে এই কৃষ্ণকান্তের হাত। কিন্তু সেটা কিভাবে তা জানতে আমাদেরকে অপেক্ষা করতে হবে। যাই হোক, রাধারামা যখন শুনতে পায় কৃষ্ণকান্তের মেয়ে তাদের হাত থেকে পালিয়েছে, তখন সে আরো বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। রাধারামা যে কত পাওয়ারফুল ছিল তা বোঝানোর জন্য তোমাদের জানিয়ে রাখি, তার যে চাকরানি আছে সে পর্যন্ত চাইলে 4টা স্টেট চালানোর ক্ষমতা রাখত। তার মানে বুঝতেই পারছো, চাকরের যদি এই অবস্থা হয় তাহলে রাধারামা কি জিনিস। যাই হোক, অন্যদিকে একটি দলকে বলা হয় আধায়ার নামে একটি মার্ডার কেস দিতে, যাতে করে তাদের পাশাপাশি পুলিশও তাকে খুঁজতে থাকে। এবার চলো আমরা খানসারের সালার মানে আমাদের নায়ক দেবার সম্পর্কে জেনে নিই। সেই ছোটবেলায় খানসার থেকে চলে আসার পর দেবার জীবনটা যেন একদম পাল্টে গেছে। তবে গত 7 বছর আগে সে এমন এক কাণ্ড ঘটিয়েছে যে পুরো দেশ ও তার বন্ধু একই সাথে শত্রুতে পরিণত হয়েছে। কিন্তু দেবা কি এমন করেছে জানতে চাও? আচ্ছা, একটু পরেই বলছি। দেবা এখন তার মার একদম বাধ্য সন্তান। বর্তমানে সে মেকানিকের কাজ করে। লোহা দিয়ে দেবা চাইলেই যে কোনো কিছু বানানোর ক্ষমতা রাখে। তাদের গ্রামের পাশে রয়েছে কয়লার মাইনিং, সেখানে দেবা তার পুরো দিন একদম নিশ্চুপভাবে কাটায়। তার বন্ধু বলতে এখন সেখানকার এই পিচ্চিগুলো, যাদের সাথে সময় পেলেই সে ক্রিকেট খেলে। এই এলাকার কেউই জানে না যে দেবা কি মারাত্মক চিজ, কিন্তু তার মায়ের মধ্যে দেবাকে নিয়ে যেন সবসময় ভয় কাজ করতে থাকে। যেমন দেবা যদি সন্ধ্যা 6টার মধ্যে বাড়ি না আসে তাহলে তার মায়ের জান উড়ে যাওয়ার মতো হয়ে যায়। অথবা দেবার হাতে যদি সামান্য একটা প্লাস্টিকের ছুরিও তার মা দেখে তাতেও সে ভয়ে কাতর হয়ে পড়ে। কিন্তু কেন এই ভয়? দেবা কি এমন করেছে? একদিন দেখা যায় কিছু গুন্ডা এসে দেবার সামনেই আধায়াকে বিশ্রী রকমের টিজিং করতে থাকে। এত বড় দেহের দেবা সেখানে থাকতেও কিসের জন্য দেবা তার কোনো প্রতিবাদ করে না। এই দৃশ্য দেখে আধায়া পুরোই হতবাক হয়ে পড়ে আর ভাবে এ হয়তো কোনো পুরুষই না। তবে এই সব কিছু থেকে বোঝা যাচ্ছে যে দেবা হলো একটি ঘুমন্ত আগ্নেয়গিরি। যদি একবার সে জেগে ওঠে তাহলে পুরো পৃথিবীকে সে ছাড়খাড় করে দেবে। এবার চলো জেনে আসি এই গ্যাংয়ের পাওয়ার সম্পর্কে, যারা আধায়ার পিছু পড়ে আছে। এরা যে কি পরিমাণ পাওয়ারফুল ব্যক্তি তা জানার জন্য আমরা চলে যাই গুজরাটের একটি পোর্টে, যেখানে $100 মিলিয়ন একটি আর্মস শিপমেন্টের কাজ চলছে। এই আর্মসগুলো হলো রাধারামার, যেগুলো নেপালে পৌঁছে দিতে হবে। বিদেশি যে এজেন্ট রয়েছে সে মাত্র কয়েকজন লোককে দেখে বলে, আরে মাত্র এই কয়েকজন লোক এত অস্ত্র নিয়ে কিভাবে ইন্ডিয়া থেকে পাড়ি দিবে? এদের দেখে তো মনেই হচ্ছে না যে এরা চেকপোস্ট থেকেই বের হতে পারবে। তখন গ্যাংয়ের মেম্বার বলে, এত চিন্তা করো না, জাস্ট দেখতে থাকো। এই কথা বলার পর যখন তাদের অস্ত্র বোঝাই করা ট্রাক পোর্ট ছেড়ে যেতে চায়, তখন পুরো পুলিশ ফোর্স এসে তাদেরকে ঘিরে ধরে। কিন্তু এই অফিসাররা যেই না ট্রাকের দরজা খোলে, অমনি ভয়ের চোটে তাদের জান বেরিয়ে আসতে থাকে। তারা একটি সিল দেখে এতটাই ভয় পায় যে মনে হয় স্বয়ং নিজের চোখের সামনেই আজরাইলকে দেখছে। এমন এক সিল যাকে চেক করা তো দূরে থাক, আটকানো পর্যন্ত কারো সাধ্য নেই, কারণ এটা হলো সেই খানসারের সিল, যার নাম শুনলে মানুষ ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দেয়। শুধু এই পুলিশ অফিসার না, যখন মিনিস্টারের কাছে চলে যায় যে খানসারের গাড়ি আটক করা হয়েছে, তখন সে পুরো ভয়ে কাঁপতে থাকে আর পুরো দেশে রেড অ্যালার্ট জারি করে যাতে কেউ এই গাড়ি ভরকে না আটকায়। মানে নিশ্চয় বুঝতে পারছো যে কি ভয়ানক এই খানসার। খানসার যেন পুরো ইন্ডিয়ার মধ্যে এক অন্য দেশ, যেখানে তাদের নিজেদের আইন কানুনের পাশাপাশি রয়েছে পৃথিবীর মোস্ট অ্যাডভান্স আর্মি ফোর্স ও ওয়েপন, যার ফলে খানসার যা বলে তা পুরো ইন্ডিয়া মাথা পেতে নেয়। তবে এই খানসার নিয়ে আরো বিস্তারিত একটু পরেই বলছি।
ভিডিওটি এখনো দেখছো মানে নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে, তাই প্লিজ একটি লাইক করে ও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইবটা করে দিতে ভুল করো না। এদিকে আধায়াকে খোঁজার জন্য সবাইকে যখন তারা ছবি পাঠানো হয় তখন সেই টিজিং করা গুন্ডাদের কাছেও তার ছবি চলে যায়, আর তারা সাথে সাথে ইনফর্ম করে যে মেয়েটা তিনসুকিয়াতে আছে। ফলে পুরো টিম বেরিয়ে পড়ে তিনসুকিয়ায় আধায়াকে ধরার জন্য। সেদিন দেবার জন্য খাবার নিয়ে আসার কাজটা করছিল আধায়া। সে অনিচ্ছা সত্ত্বেও তাকে খাবার দিতে গেলে দেবা তার কাছে সেদিন প্রতিবাদ না করার কারণ ব্যাখ্যা করতে চায়, কিন্তু ততক্ষণে খানসারের লোকজন সেখানে চলে আসে আর তাকে দেবার সামনে এই ধরে নিয়ে যেতে থাকে। এই সব দেখেও দেবা দাঁতে দাঁত চাপিয়ে ঠাই সেখানে দাঁড়িয়ে থাকে কিছু না করে। ঠিক সেই সময় দেবার মা সেখানে উপস্থিত হয়ে এই কাণ্ড দেখতে পেয়ে সেখানে থাকা সব মানুষদের কাছে বলে, আরে এমন কি কোনো পুরুষ নেই যে এই মেয়েটাকে বাঁচাতে পারে? মানে চিন্তা করো, নিজের এমন দামড়া ছেলে থাকতেও সে অন্যদের কাছে হেল্প চাইতে শুরু করেছে। এই সব দেখে সেখানকার মানুষরাও বলতে থাকে যে তোমার ছেলে কি মেয়ে নাকি যে তাকে বাদ রেখে আমাদেরকে বলছো? তখন সেই গুন্ডারা সিদ্ধান্ত নেয় দেবাকে বাঁচিয়ে না রাখার জন্য। আর তাই তো তারা যখন দেবাকে মারতে আসে তখন তার মা বলে, দেবা আমি এতদিন তোকে যে প্রতিজ্ঞা করেছিলাম আজ তা উঠিয়ে নিচ্ছি। তুই আধায়াকে ওদের হাত থেকে বাঁচা, হয় তাদের পায়ে পড় না হয় তাদের গলা নামিয়ে দে। মায়ের এই কথা শুনে দেবা তার বিস্ট মুড অন করে আর শুরু করে এক ভয়াবহ লীলা খেলা। একের পর এক গুন্ডা আসছে আর দেবা তাদের মোট কথা ফু দিয়ে উড়িয়ে দিচ্ছে। দেবার এমন বিস্ট মুড দেখে তো পুরো এলাকার পাশাপাশি আধায়াও পুরো শকড হয়ে পড়ে। তার কল্পনাতেও সে ভাবতে পারেনি যে দেবা কোন লেভেলের ফাইটার। দেবা খালি হাতে তাদেরকে মেরে একদম গুঁড়ো গুঁড়ো করে দিতে থাকে আর এক পর্যায়ে সবাইকে খতম করে আধায়াকে উদ্ধার করে নেয়। কিন্তু তারপর দেখা যায় দেবার মা হন্তদন্ত হয়ে ম্যাপ খুঁজছে যে এবার তারা পালিয়ে কোথায় যাবে, কারণ দেবা ইতিমধ্যে তার বিস্ট মুডে ফিরে এসেছে। তাই সে এখন পুরো পৃথিবীটাকেই কেটে কুচি করে দিতে পারে। এখন প্রশ্ন হলো দেবাকে কেন তার মা করাল করিয়েছিল যে আর ভায়োলেন্স না করাতে। এখন সেই উত্তরের দেখাও মিলবে খুব শীঘ্রই। এদিকে আধায়াকে পাওয়া গেছে শুনে মাফিয়া গ্যাং সেই আর্মস শিপমেন্টকে খবর দেয় আর বলে এই ট্রাক নিয়ে বর্ডার পার হয়ে যাওয়ার সময় যেন তারা মেয়েটিকেও তুলে নেয়। সেই আদেশ পেয়ে তারা পথে যাওয়ার সময় আধায়া ও বিলালকে নিয়ে তাদের গাড়িতে ওঠায়। গাড়িতে ওঠার সময় তারা আধায়ের গায়েও সেই খানসারের সিল মেরে দেয়। বিলাল যখন আধায়ের হাতে সেই সিল দেখতে পায় তখন তার চোখ একদম বড় বড় হয়ে পড়ে। তবে তাকে ধরে নিয়ে যাওয়ার সময় দেবার মা সেটা দেখে ফেলেছিল। সে কোনোভাবে চায় না তার ছেলে আবারও কোনো নতুন ঝামেলায় জড়াক, কিন্তু দেবার মা মেয়েটির প্রতি মায়া অনুভব করে আর তাই তো সে নিজে দেবাকে আদেশ দেয় তাকে বাঁচিয়ে আনার জন্য। এই আদেশ পেয়ে দেবা তার সব অ্যাডভান্স ওয়েপেন নিয়ে হাজির হয় সেই গাড়িবহর থামানোর জন্য। জাস্ট চিন্তা করো, যেই গাড়িবহরকে থামানোর সাধ্য কোনো মানুষের নেই সেই সিলমারা গাড়িকেই থামাতে যাচ্ছে দেবা। তার মানে কি ভয়াবহ এক কাণ্ড ঘটতে চলেছে তা নিশ্চয়ই অনুমান করতে পারছো। অন্যদিকে দেখা যায় যাকে ধরার জন্য এত কিছু করা মানে সেই কৃষ্ণকান্ত স্বয়ং এসে উপস্থিত হয়েছে রাধা রামা ও তার চাকরানী ওম কারিমার কাছে। আরে কাহিনী কি, এ তো মেঘ না চাইতেই জল। কৃষ্ণকান্ত বলে আমি এসে গেছি, আমাকে মারো কিন্তু আমার মেয়েকে ছেড়ে দাও। তখন ওম কারিমা বলে তোকে তো মারবই, কিন্তু তার আগে তোর সামনে তোর মেয়েকে মারবো। তখন কৃষ্ণকান্ত বলে তুই যদি জানতে পারিস আমার মেয়ে এতদিন কার কাছে ছিল তাহলে তুই তাকে নিজেই ছেড়ে দিবি। তখন কৃষ্ণকান্ত যেই না দেবার নাম বলে সাথে সাথে ওম কারিমা ভয়ের চোটে কাঁপতে শুরু করে দেয়। এ যেন সাক্ষাৎ যমদূতের নাম শুনেছে সে। মানে যাদের দেখে পুরো ইন্ডিয়া কাঁপে তারাও এবার দেবার নাম শুনে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। অর্থাৎ দেবা হলো এই মাফিয়াদের চেয়েও অনেক বড় ত্রাসের নাম। বাইরে ভাই ডিরেক্টর এই মুভিতে যেভাবে দেবার ক্যারেক্টার ডেভেলপ করেছে তা এক কথায় মাস্টারপিস। এদিকে দেবা পৌঁছে যায় সেই ভ্যালিতে আর উপর থেকে রকেট লঞ্চার দিয়ে পুরো এলাকা তামা করে দিতে থাকে। তার বানানো কাস্টম মেড মেশিন গান দিয়ে পাহাড়ের উপর থেকে ছিন্ন ভিন্ন করতে থাকে পুরো গ্যাংকে। এরপর নিচে নেমে এসে দেবা তার রাইফেল দিয়ে শুরু করে এক মহাতাণ্ডব। খানসারের গাড়ি আটকিয়েছে বিধায় পুরো দল তার উপরে আক্রমণ করে, কিন্তু যে কাজ করতে পারে তাহলে বোঝো সে আবার কি চিজ। দেবা তাদের উপর জমের মতো চড়া হয় আর খুবই নিষ্ঠুরভাবে তাদেরকে শেষ করতে থাকে। এদিকে দেবার নাম শুনে ওম কারিমা পাগল হয়ে গেলেও রাধা রামা এবার পাগল থেকে ভালো হয়ে যায় আর হাসতে হাসতে বলে আমি জানতাম তোর মেয়েকে আমাদের হাত থেকে কেবল দেবাই বাঁচাতে পারে, তাই আমি বুদ্ধি করে খানসারের সিল লাগানো গাড়িতে ওকে উঠতে বলেছি। আমি জানি দেবা মেয়েটিকে বাঁচানোর জন্য এই গাড়ি আটকাবে, আর গাড়ি আটকালে কি হবে তা তো তুই ভালো করেই জানিস। এই গাড়ি হলো খানসারের রাজা ভারদারাজ মান্নারের, যে কিনা এক সময় দেবার বন্ধু ছিল।
কিন্তু এখন যেহেতু দেবা তার গাড়ি আটকিয়েছে, তাহলে এবার তাদের মধ্যে ক্ল্যাশ শুরু হবে, আর এই যুদ্ধে একজন না একজন মারা তো পড়বেই। এদিকে ভার্দার কাছেও এই খবর পৌঁছে যায় যে কিনা এখন খানসারের রাজা। সে বলে, আমি জানি দেবা ছাড়া এই গাড়ি আটকানোর সাহস আর কারোরই নেই, কিন্তু গাড়ি আটকানোর নিয়ম অনুসারে এখন তাকে মরতে হবে, কারণ এই নিয়ম দেবা নিজেই বানিয়েছে। তার মানে বুঝতে পারছো, এই সিলমোহর ও খানসারের নিয়ম স্বয়ং দেবাই বানিয়েছিল। অর্থাৎ দেবা হলো খানসারের এক বিশাল বড় পার্ট, যার কারণে সেখানে থাকা সবাই যখন দেবার হাতের ট্যাটু দেখতে পায় তখন সবাই ভয়ের চোটে সেখান থেকে পালিয়ে যাওয়া শুরু করে। বাইরে ভাই, এখানে যে প্লট টুইস্ট ডিরেক্টর সাহেব দিয়েছেন তার কোনো তুলনাই হয় না। আসলে আজ যে সিন আমরা দেখছি তার 7 বছর আগে দেবা ও ভার্দা মিলে পুরো খানসার নতুন করে গঠন করেছিল, কিন্তু এরপর কোন এক অজানা কারণে তাদের মধ্যকার বন্ধুত্ব পরিণত হয় শত্রুতায়। কিন্তু আজ আবারও তাদের এক হতে হলো, যা ডেকে আনলো বিশাল এক যুদ্ধকে। কি এই খানসার, কেন দেবা আর ভার্দা বন্ধু থেকে শত্রুতে পরিণত হলো? 7 বছর আগে এমন কি হয়েছিল যার জন্য দেবার মা সবসময় ভয়ে থাকতো? এই সব প্রশ্নের উত্তর এবার বিল্লাল আদায়কে দেওয়া শুরু করে। তো চলো প্রথমেই আমরা জেনে নিই এই ভয়ঙ্কর সাম্রাজ্য খানসারের ব্যাপারে। এই সাম্রাজ্য শুরু হয়েছিল আজ থেকে 1000 বছর পূর্বে। তখন একদল দুর্ধর্ষ ডাকাত ছিল যারা গ্রামের পর গ্রাম লুট করে খানসার নামে একটি সাম্রাজ্য বানিয়েছিল। তারা এতটাই ভয়ানক ছিল যে তাদের কাছে চেঙ্গিস খা বা গজনী মাহমুদের নিষ্ঠুরতাও হার মেনে যেত। তাদের এই গোষ্ঠীতে মোট 3টি জাতি বা বংশ ছিল। 1 মান্নার জাতি, যাদের প্রতীক ছিল বুল বা ষাঁড়। 2 সাউরেঙ্গা, যাদের প্রতীক সিংহ। আর সর্বশেষ ঘানিয়ারা কাবিলা, যাদের প্রতীক ঈগল। এই 3 কাবিলা মানে জাতি মিলে পুরো খানসারকে শত শত বছর ধরে শাসন করে আসছিল পর্যায়ক্রমে। তারা এতটাই ভয়ানক ছিল যে ব্রিটিশরা পুরো ইন্ডিয়া শাসন করলেও এই খানসারকে তারা কখনোই দখল করতে পারেনি। এরপর 1947-এ ইন্ডিয়া যখন ব্রিটিশদের কাছ থেকে আজাদি পায় তখন এই খানসারের প্রধান ছিল মান্নার জাতির প্রধান শিব মান্নার। সে পার্লামেন্টে গিয়ে খানসারকে ইন্ডিয়ার ম্যাপ থেকে মুছে দেয় আর বলে এখন থেকে ইন্ডিয়ার কোনো রুলস খানসারে চলবে না, কিন্তু খানসারের রুলস ইন্ডিয়াকে কড়ায় কন্ডায় মানতে হবে। তাই তো পুরো ইন্ডিয়া তখন থেকে আজ অবধি যত ইলিগাল কাজ করা হয় তার সব কিছুতেই খানসারের ফিক্সড পার্সেন্টেজ থাকে। তাদের সবচেয়ে বড় হাতিয়ার ছিল ভয়, যা দিয়ে তারা পুরো ইন্ডিয়াতেই রাজ করতে থাকে। এভাবে শিব মান্নার এক সময় পুরো সাম্রাজ্যকে একটি নিয়মের ভিতর আনার জন্য সংবিধান তৈরি করে, যার নাম নিবন্ধন। সেই নিয়ম অনুসারে পুরো খানসারকে 101 ভাগে ভাগ করা হয় আর সেখানে প্রতিটি সেক্টরে একজন নায়ক সেট করা হয়। এবার সে 101 জন নায়কের মধ্যে 61 জনকে বানানো হয় গভর্নর আর 8 জনকে বানানো হয় সর্দার বা মন্ত্রী। সেই সাথে সাথে শিব মান্নার হয় এই খানসারের কর্তা বা রাজা। কিন্তু 1985 সালে শিব মান্নার মারা গেলে নিয়ম অনুসারে এবার রাজা হওয়ার কথা ছিল সাউরেঙ্গা বংশের লিডার, যার নাম ধারা। কিন্তু শিব মান্নারের ছেলে রাজা মান্নারের নিয়ত খারাপ হতে থাকে, তাই সে কোনোভাবেই তার বাপের আসন হাতছাড়া করতে চায় না। ফলে সে সিদ্ধান্ত নেয় রাতের আধারেই পুরো সাউরেঙ্গা বংশকে খতম করে দেওয়ার। কারণ সাউরেঙ্গারা অন্যদের চেয়ে গায়ে গতরে অনেক বেশি শক্তিশালী ছিল, তাই তাদের ঘুমের মধ্যে মারা ছাড়া তাদের সাথে পেরে ওঠা কোনোভাবেই সম্ভব নয়। তাই রাজমান্নারের চক্রান্ত অনুসারে বৃদ্ধ থেকে শুরু করে সদ্য জন্ম নেওয়া বাচ্চাকেও তারা হত্যা করে বসে। কারণ তাদের কথা হলো একজন সাউরেঙ্গাও যদি বেঁচে থাকে তাহলে তারা কোনো না কোনো দিন প্রতিশোধ নিতেই আসবে। যাই হোক, এই নৃশংসতার পর রাজা মান্নার খানসারের চারিদিকে বিশাল উঁচু দেওয়াল দেয় আর নিজের জন্য দুর্ভেদ্য আর্মি ফোর্স গঠন করে। এরপর রাজমান্না সেই 8টি মন্ত্রী আসনের মধ্যে থেকে 5টি দিয়ে দেয় ঘানিয়ারা বংশকে আর বাকিগুলো ভাগ করে তার নিজের লোকের মধ্যে। এর মধ্যে ছিল তার শ্যালক ভালি, প্রথম স্ত্রীর ছেলে রুদ্রা, তার মেয়ে রাধারামা ও রাধারামার জামাই ভার্বা। রাজমান্নারের কিন্তু আরো 2 ছেলে রয়েছে তার ছোট পক্ষে। ভার্দা রাজামান্নার হলো তাদেরই একজন, কিন্তু সে ছোটবেলায় নিজের বন্ধুর জন্য একটি টেরিটরি দিয়ে দেওয়ার কারণে ভার্দাকে এই সব কিছু থেকে রাজমান্নার বঞ্চিত করেছিল। যাই হোক, এভাবেই রাজমান্নার তার শাসন কায়েম করতে থাকে আর একদিন রাজমান্নার বিশেষ কাজের জন্য খানসারের বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। তবে তার অবর্তমানে সে রাধারামাকে অস্থায়ী রাজা বানিয়ে যায়। এই সিদ্ধান্তে রাধারামা বেশ নাখোশ ছিল, কারণ রাজা যদি খানসারের বাইরে যায় তাহলে আশেপাশে থাকা শুকনেরা যে কোনো কিছুই করতে পারে। এদিকে রাজমান্নারের জামাই ভাইবা তাকে একটি প্রশ্ন করে। সে বলে, আপনি রুদ্রাকে সর্দার বানিয়েছেন, কিন্তু ভার্দাকে আপনি সব কিছু থেকে বঞ্চিত করেছেন। সে তো আপনারই রক্ত। আমি জানি আপনি তার উপরে রাগ করলেও এখনো তাকে অনেক ভালোবাসেন। এখনো খাবার টেবিলে একটি সিট আপনি খালি রাখেন ভার্দার জন্য। তাই আমি চাই আপনি ওর সব ভুল মাফ করে আবারও ওকে একটি সুযোগ দিন।
এই সব কথা শুনে রাজমান্নারও বুঝতে পারে আসলেই তো এতদিন আমি ভার্দার উপরে অন্যায় করেছি। তাই সে সিদ্ধান্ত নেয় ভার্দাকে সে বেঁচে থাকাকালীন এই সাম্রাজ্যের একজন সর্দার বানাবে। তাই রাজ বৈঠকে রাজমান্নার বলে, তোমাদের মন্ত্রীদের 8 সিটের মধ্যে একটি সিট আমি ভার্দার জন্য চাই। সেটার জন্য রাজমান্নার এবার রাঙ্গা নামের একজন মন্ত্রী সিট চেয়ে বসে। রাঙ্গা তো এই সিদ্ধান্তে একদম ভ্যাবাচাকা খেয়ে যায়, কিন্তু রাজার সিদ্ধান্তে বাইরে যাওয়ার সাহস তার কোনোভাবেই নেই। ফলাফল রাজমান্নার বলে, আমি বাইরে থেকে আসার পরেই ভার্দা এই খানসারের একজন সর্দার হবে। তবে এই সিদ্ধান্তে পুরো মন্ত্রিসভায় যেন একদম বিষিয়ে ওঠে। বিশেষ করে রুদ্রা, সে ছোটবেলা থেকেই ভার্দাকে একদমই সহ্য করতে পারতো না। তাই সে রাঙ্গাকে কান পড়া দিয়ে খেপিয়ে তুলতে থাকে। সে বলে, জানিস রাঙ্গা, এতজন থাকতেও তোর সিটি কেন রাজমান্নার চেয়ে বসলো? কারণ তোর বাপকেই আজ থেকে 25 বছর আগে ভার্দা তার কড়ি দিয়ে দিয়েছিল। তাই ভিক্ষা দেওয়া টেরিটরি আবারও তোর কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো। এই সব কথার মাঝে জামাইবাবু ভার্বা এবার আবারও এক প্যাচ লাগায়। সে বলে, এই সাম্রাজ্যের যে সংবিধান বা নিবন্ধন আছে সেখানে বলা হয়েছে যে যার সবচেয়ে বেশি শক্তি সে এই রাজ্যের মালিক হবে। তাই তুমি যদি রাজমান্নারের চেয়ে শক্তিশালী হতে পারো তাহলে এই কুর্সি তোমার হয়ে যাবে। এখন এই চেয়ার তোমার নিজের করে রাখার একটা মাত্রই উপায় আছে, আর তা হলো ভার্দাকে প্রাণে শেষ করে দেওয়া। ভার্দায় যদি না থাকে তাহলে রাজমান্নার কাকে সর্দার বানাবে? এই সব কথা শুনে রুদ্রা ও রাঙ্গা তাদের নিয়ত চেঞ্জ করে ফেলে আর ভার্দাকে আজ রাতেই খতম করার প্ল্যান বানায়। মানে বুঝতেই পারছো, এই জামাইবাবু ভার্বা রাজার নিজের লোক হয়েও তাকে তলে তলে পিঠে ছুরি মারতে চলেছে। যাই হোক, প্ল্যান ফিক্স হয়ে গেলে রুদ্রা ও রাঙ্গা মিলে ভার্দার যেই এলাকা ছিল তা পুরো কেটে কুচি কুচি করতে থাকে। এক পর্যায়ে ভার্দাকে তারা আটক করে আর তাকেও শেষ করে দিতে উদ্যত হয়। কিন্তু ঠিক তার আগ মুহূর্তেই রাধা রামার রাজপ্রাসাদের ঘন্টা বাজিয়ে দেয় আর সিজ ফায়ার জারি করে। এখন এই ঘন্টা বাজালে কারোর ক্ষমতা নেই যুদ্ধ বা ফাইটিং চালিয়ে যাওয়া। তাই সেবারের মতো ভার্দাকে মারতে না পেরে তারা রাজপ্রাসাদে ফিরে গিয়ে মুখোমুখি হয় রাধারামার। রাধারামা বলে, আমি জানতাম আমার বাপ না থাকলে তোরা এই সবই করে বেড়াবে। তাই আজ থেকে আমি অনির্দিষ্টকালের জন্য সিজ ফায়ার জারি করলাম, যাতে এই খুন খারাপই তোরা বন্ধ করিস। তোমাদেরকে জানিয়ে রাখি, সিজ ফায়ার হলো যুদ্ধক্ষেত্রে যুদ্ধবিরতির আদেশ। মানে এই সিজ ফায়ার জারি থাকলে কোনো পক্ষই আর যুদ্ধে জড়াতে পারবে না। তবে রুদ্রা বলে, আমি মাত্র 9 দিনের জন্য সিজ ফায়ার মেনে নেব। এরপর একটি ভোটিং হবে সিজ ফায়ার তুলে নেওয়ার জন্য। যদি ওই ভোটিংয়ে সিজ ফায়ার তুলে নেওয়ার পক্ষে বেশি ভোটিং হয় তাহলে এই সিংহাসন আমি আমার নিজের করে নেব। এই বলে রুদ্রা ও রাঙ্গা সম্মুখ বিদ্রোহ করে চলে যায় নিজের দল একত্রিত করতে। এই কাণ্ডে পুরো খানসার যেন থমথমে হয়ে যায় আর সবাই প্রস্তুতি নিতে থাকে এক ভয়ঙ্কর যুদ্ধের জন্য। প্রতিটা মন্ত্রী তাদের লড়াইয়ের জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আর্মি আনা শুরু করে। কেউ আনে রাশিয়ান আর্মি, কেউ আবার আনে আফগানিস্তানের ভয়ানক আর্মিকে। এভাবে সবাই নিজেদের আর্মি নিয়ে আসলেও ভার্দার জন্য যুদ্ধ করার জন্য সে কাউকেই ডাকতে পারে না। ভার্দা চিন্তা করতে থাকে এই যুদ্ধে জেতার জন্য সে কাকে আনবে। তখন ভার্দার ছোট ভাই বলে, সব সর্দাররা পৃথিবীর ভয়ঙ্কর সব আর্মিদের নিয়ে এসেছে, তাদের কাছে আছে আধুনিক সব অস্ত্রশস্ত্র। ভাই আমাকে বল, আমাদের আর্মি কবে আসবে? কিন্তু এই সব কিছুর উত্তর ভার্দার কাছে নেই। ভার্দা কেবল একজনকেই চেনে, আর সে হলো দেবরাধা। কারণ ছোটবেলায় দেবা তাকে কথা দিয়েছিল যে যখনই সে ডাকবে সে তার সামনে এসে হাজির হবে। তাই ভার্দা বিশ্বাস করে যে দেবা যদি তার পাশে থাকে তাহলে তার সামনে কোনো আর্মি দাঁড়াতে পারবে না। তাই ভার্দা তার গাড়িতে একটা মাত্র সিট ফাঁকা রেখে বেরিয়ে পড়ে দেবাকে আনার জন্য। গুজরাটের এক অঞ্চলে গিয়ে ভার্দার এবার দেখা হয় দেবার সাথে। দেবা এতদিন পর তার বন্ধুকে দেখতে পেয়ে আবেগে জড়িয়ে ধরে আর বুঝতে পারে নিশ্চয়ই ভার্দার কোনো বড় বিপদ হয়েছে। দেবার মাও ভার্দাকে দেখে আবেগে আপ্লুত হয় আর ঠিক ছোটবেলার মতো নিজ হাতে খাইয়ে দেয়। এরপর ভার্দা দেবাকে সব কথা খুলে বললে দেবা বলে, দাঁড়া আমি আমার মার কাছ থেকে পারমিশন নিয়ে আসি। প্রথমে তার মা রাজি না থাকলেও সেদিনের ভার্দা সেই উপকারের কথা মনে পড়ে যায় আর দেবাকে তার সাথে যাওয়ার জন্য অনুমতি দেয়। অনুমতি পাওয়ার পর ভার্দা দেবাকে নিয়ে ছুটে চলে খানসারের দিকে। সবাই যেখানে শত শত দুর্ধর্ষ আর্মি নিয়ে এসেছে সেখানে ভার্দা কেবল একজনের উপরে ভরসা রেখেছে, আর সে হলো তার সালার দেবা। এই প্রথম 25 বছর পর দেবা আবারও পা দেয় সেই ভয়ঙ্কর জায়গায় যেখান থেকে তাকে প্রাণ নিয়ে পালিয়ে আসতে হয়েছিল। ভার্দা কেবল একজনকে এনেছে দেখেই তার ভাই রাগে ফেটে পড়ে। এই একজন মানুষ তাদের এমন কি করতে পারবে? কিন্তু ভার্দা তো জানে দেবা কি জিনিস। একবার যদি সে তাণ্ডব শুরু করে তাহলে এই পুরো খানসারকে সে আস্ত গিলে খাবে। এদিকে ভোটিং এর এখন 7 দিন বাকি। এই সময়ের মধ্যে চাইলে রুদ্রা ভার্দাকে শেষ করতে পারছে না,
কিন্তু তাকে তো আর মুক্ত পাখির মতো আরাম করতে দেওয়া যায় না। তাই সে সর্দার নারায়ণের ছেলে বিষ্ণুকে পাঠায় তার ঘুম হারাম করে দেওয়ার জন্য। নারায়ণ ছিল গাড়িয়ানা বংশের প্রধান, আর সে চাইতো তার ছেলেও যেন পরবর্তীতে সর্দার হয়। রুদ্রার কথা মতো বিষ্ণু প্রতিদিনই ভারদার উপরে অত্যাচার ও অপমান করতে থাকে। কখনো মাঝরাতে আতশবাজি ফুটিয়ে, আবার কখনো মুখের সামনে থেকে ভাত কেড়ে নিয়ে ভারদাকে চরম লেভেলের অপমান করতে থাকে। এই সব দেখেও ভারদার কিছুই করার ছিল না, কারণ সে যদি এখন কোনো ঝামেলায় জড়াতো তাহলে সিজ ফায়ারের আইন অনুসারে সে কখনোই আর সর্দার হতে পারবে না। কিন্তু দেভার সামনে ভারদাকে এমন করে প্রতিনিয়ত হেয় প্রতিপন্ন হওয়ার জন্য দেভার রক্ত গরম হতে থাকে। কিন্তু ভারদা তাকে বারবার হাত চেপে ধরে থামিয়ে দেয়। তবে ভারদা নিজেও জানে না যে এই দেভাকে সে কতক্ষণ পর্যন্ত দমিয়ে রাখতে পারবে, কারণ একবার যদি দেবা তার তাণ্ডব শুরু করে তাহলে পুরো খানসারকে সে একদম জ্বালিয়ে পুড়িয়ে দেবে। এভাবেই ভোটিং এর দিন প্রায় কাছে আসতে থাকলে রাধারামা ও তার মামা মিলে হিসাব করতে থাকে যে ভোট কোন দিকে পড়বে। তারা চায় যেন সিজফায়ার বহাল থাকে, আর অন্যদিকে রুদ্রা চায় সিজফায়ার তুলে নিতে। তাই রুদ্রা ঘানিয়ারা বংশের লোকজনদের মধ্যে ভীতি তৈরি করে তাদেরকে কনভিন্স করতে থাকে যাতে তার পক্ষে ভোট দেওয়া হয়। এদিকে রুদ্রা তার টিমে পণ্ডিত নামের একজন লোককে বাইরে থেকে নিয়ে আসে। এই পণ্ডিতকে দেখতে কোনো ভয়ঙ্কর মনে না হলেও সে যে কোনো বড় ব্যাক হিস্ট্রি আছে তা আমরা মুভিতেই বুঝতে পারি। বলা হয় পণ্ডিত এতটাই বিভৎস যে তার বুদ্ধি ও শক্তি দিয়ে পুরো খানসারকে সে উলট পালট করে দিতে পারে। অন্যদিকে নারায়ণের ছেলে বিষ্ণুর চরিত্র ছিল পশুর চেয়েও জঘন্য। খানসারে মাহারা নামের একটি অঞ্চল ছিল যেখানে এক উপজাতিদের পেলে পুষে বড় করা হতো শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। বিষ্ণু প্রতিদিন সেই মাহারাতে গিয়ে ঘুড়ি ওড়াতো, আর সেই ঘুড়ির সুতো নিজ হাতে কেটে দিয়ে অপেক্ষা করত সেটা কোন ঘরে গিয়ে পড়ে। যেই ঘরে বিষ্ণুর ঘুড়ি উড়ে গিয়ে পড়তো সেখান থেকে একটি মেয়েকে সে ভোগ করত, আর ভোগের পর তাকে কেটে হত্যা করত। প্রতিদিন যখন বিষ্ণু মাহারাতে আসতো তখন ভারদাকেও জোর করে সেখানে নিয়ে আসা হতো, কিন্তু ভারদা কোনোভাবেই দেবাকে এই কাহিনীর কথা জানাতো না, কারণ এই নৃশংস কাহিনী যদি দেবা জানতে পারে তাহলে তাকে এখানে আটকে রাখার সাধ্য থাকবে না কারোর পক্ষে। কিন্তু একদিন দেবা ঠিকই সেই মাহারাতে উপস্থিত হয়ে গেলে ভারদার পা থেকে মাটি সরে যায়। প্রথমে দেবা তেমন কিছু বুঝে উঠতে পারে না, কিন্তু বিষ্ণু যখন একটি ছোট্ট মেয়েকে টেনে হিস্ট্রি নিয়ে আসতে থাকে তখন দেবার কাছে সব পরিষ্কার হয়ে যায়। দেবা সেই ছোটবেলায় তার মায়ের কথা মনে পড়ে, যেখানে সে সরাসরি দেখেছিল একটি মেয়ে সম্ভ্রম হারানোর কাতরতা। এত ছোট ছোট মেয়েদের উপর এমন কঠিন নিষ্ঠুরতা সহ্য করার মতো ধৈর্য দেবার অন্তত ছিল না। তাই সেদিন তো এই খানসা সচক্ষে দেখে নেয় যে দেবা কি জিনিস। এবার দেবা আর ভারদার কোনো কথা না শুনে শুরু করে এক মহাপ্রলয়। সেদিন সেখানে থাকা প্রতিটা মানুষকে দেবা এমনভাবে পিস পিস করতে থাকে যে যা দেখলে মরা মানুষও জ্যান্ত হয়ে উঠবে। কুড়াল দিয়ে দেবা প্রত্যেককে একদম ফালাফালা করে দিচ্ছে দেখে এবার ভারদার ছোট ভাই বুঝে ফেলে যে ভারদা কেন শুধুমাত্র দেবাকে তাদের যুদ্ধে ডেকে এনেছিল। সেই সাথে সাথে সে বলতে থাকে, ভাই প্লিজ দেবাকে আটকা, ও তো বিষ্ণুকে মেরে ফেলবে। কিন্তু ভারদা বলে, আমি কেন, পৃথিবীর কারো ক্ষমতা নেই ওকে এখন আটকানো। যদি কেউ ওকে আটকাতে পারে তাহলে সেটা হলো ও নিজে। এখানে যে ফাইটিং দৃশ্য রয়েছে ভাইরে ভাই কি আর বলবো, তোমার পুরো রক্ত একদম হিম হয়ে যাবে এই ফাইটিং দেখে। এভাবেই সবাইকে মেরে দেবা সর্বশেষ বিষ্ণুর কাছে চলে আসে আর তাকে কালী দেবীর সামনে রেখে মুখে হলুদ মরিচ মাখিয়ে তার পায়ের নিচে বলি দেয়। মুহূর্তের মধ্যেই সেই হত্যার খবর খানসারে যেন পুরো ভূমিকম্পের মতো কাঁপিয়ে দেয়। একজন সর্দারের ছেলেকে এক বহিরাগত এসে এভাবে খতম করেছে শুনে সবার হাত পা কাঁপতে শুরু করে। এই অপরাধে খানসারের আর্মি তাদের সবাইকে জেলে ধরে নিয়ে যায় আর পরের দিন তাদের বিচার হবে বলে সিদ্ধান্ত নেয়। এদিকে রাধারামা নারায়ণকে সান্ত্বনা দেয় আর বলে, দেখো তোমার ছেলেকে খুন করেছে দেবা, এখানে ভারদার কোনো দোষ নেই, তাই আমি আশা করব তুমি ভারদার পক্ষেই থাকবে। কিন্তু রুদ্রা তাকে খেপিয়ে দেয় আর বলে, এই ভারদাই দেবাকে ডেকে এনে তোমার ছেলেকে হত্যা করেছে। এই সব শুনে নারায়ণ অনেক খেপে যায় ভারদার উপর। এদিকে বিচারের দিন এলে সব গার্ডদেরকে বিচারকের রুমে ম্যাগাজিন খুলে ঢুকতে বলা হয় যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। বিচার শুরু হলে নারায়ণ চলে যায় ভারদাকে মৃত্যুদণ্ড দিতে। তখন দেবা তার হাত পায়ে পড়তে থাকে আর বলে, আমি তোমার ছেলেকে মেরেছি, প্লিজ তুমি ভারদাকে ছেড়ে আমাকে মারো। এদিকে ভারদাও দেবাকে বাঁচানোর জন্য মিথ্যা বলতে থাকে। এক পর্যায়ে নারায়ণ খেপে গিয়ে যেই না ভারদাকে আঘাত করতে যাবে ঠিক সেই সময় নিজের প্রাণপ্রিয় বন্ধুর গায়ে হাত দেওয়ার কারণে সে এক কোপে নারায়ণের হাত কেটে নেয়। ভাই রে ভাই, জাস্ট চিন্তা করো দেবা এটা কি করলো। এক সর্দারকে সে সবার সামনে জাস্ট খেয়ে দিল।
এই কাণ্ড দেখে সেখানকার আর্মিরা ভয়ের চোটে ঠিকমতো গানের মধ্যে ম্যাগাজিন রিলোড করতে পারছিল না। দেবা বলতে থাকে, তোদের বলেছিলাম ওর গায়ে হাত না দিতে, কিন্তু এরপরেও যখন বাকিরা এসে তাকে মারতে উদ্যত হয় তখন দেবা বলে ওঠে, প্লিজ আই কাইন্ডলি রিকোয়েস্ট। আর এই বলে এবার সে তরোয়ালের এক কোপে নারাঙের মাথা কেটে নামিয়ে দেয়। পুরো মুভির মধ্যে যদি কোনো গুজবাম শট থাকে তাহলে এর উপরে আর কোনোটাই হতে পারে না। এই কাণ্ডে আমার মতো পুরো ক্যারেক্টারগুলো একদম ভয়ে বরফ হয়ে যায়। এরপর দেখা যায় আবারও দেবা ও ভার্দাকে জেলে নিয়ে আসা হয়, আর ভার্দা এবার দেবাকে বলে, আমি অনেক চেষ্টা করেছিলাম তোকে এখানে না আনতে, কারণ জানি তুই এখানে এলে এই অবস্থাই হবে। এদিকে ইতিমধ্যে ভোটিং এর অ্যানালাইসিস শুরু হলে দেখা যায় যদি রাজমান্নার ফিরে এসে তার ভোট দেয় তাহলে দুপক্ষেই 48 ভোট করে পায়। যেহেতু বিষ্ণু আর নারাং মারা গেছে তাই 101 ভোটের মধ্যে 4 ভোট বাদ দিয়ে হয় 97 ভোট। এখন মাত্র 1 ভোট বাকি থাকে ভার্দার। তার মানে ভার্দা যেদিকে ভোট দেবে সেদিকেই তাদের ফাইনাল রায় হবে, যার জন্য রুদ্রা সিজ ফায়ার উঠিয়ে নেওয়ার জন্য ভার্দাকে শাসাতে থাকে। কিন্তু সেখানে রাধারামা এসে জানায়, যদি তুই সিজ ফায়ার উঠানোর পক্ষে ভোট দিস তাহলে তোকে সাথে সাথে আমি শেষ করে দেব। এখন তাহলে ভার্দা কি করবে? সিজ ফায়ার ওঠানো মানে হলো নিজের মৃত্যুকে ডেকে আনা, আবার সিজ ফায়ার না ওঠালেও সে তার রাজা হওয়ার স্বপ্ন পূরণ করতে পারছে না। যাই হোক, ভোটিং এর দিন চলে এলে একে একে সব নায়ক মন্ত্রীরা ভোট দিলে ভোট কাউন্ট হয় সিজ ফায়ারের পক্ষে 33 আর তুলে নেওয়ার পক্ষে হয় 48। ঠিক সেই সময় রাজমান্নার হুট করেই খানসারে ফিরে আসে, আর সে তার 15 ভোট দিয়ে দিলে দুপক্ষের ভোটই 48-48 হয়ে যায়। এবার শুধু বাকি থাকে ভার্দার ভোট, সেটা যেদিকে যাবে সেদিকে জয়লাভ করবে। ভার্দা আগে থেকেই দেবাকে জানিয়েছিল যে সে কোন দিকে ভোট দেবে। দেবা বলেছিল, আমি চাই এই পুরো খানসার তোর হোক, আমি তোর পাশে আছি, তাহলে তুই জানিস তোকে কোন দিকে ভোট দিতে হবে। মানে তোমরাও বুঝতে পারছো যে ভার্দা এবার ভোট দেবে সিজ ফায়ার ওঠানোর পক্ষে। ঠিক সেভাবেই ভার্দা যখন তার ভোটিং সিজ ফায়ার তুলে দেওয়ার পক্ষে দিয়ে দেয় তখন এই কাণ্ডে রাধা রামা ও রাজমান্নার পুরোই শকড হয়ে পড়ে। আরে যাকে বাঁচানোর জন্য সিজ ফায়ার রাখতে চাইছি সেই কিনা সিজ ফায়ারের বিপক্ষে চলে গেল। আসলে ভার্দা চায় রক্তের বন্যা বইয়ে দিয়ে এই খানসারকে নিজের করে নেওয়ার জন্য। তাই ভোটিং হয়ে গেলে ঘোষণা হয় আজ রাত 12:01 পর থেকে খানসারের সব সিজ ফায়ার উঠে যাবে। ফলে এবার শুরু হবে খানসার দখল করার জন্য এক তুমুল লড়াই। একদিকে রাধারামা ও রাজমান্নার, অন্যদিকে রুদ্রা, রাঙ্গা, এমনকি তার মামাও। কে এবার রাজ করবে এই খানসারকে? এই যুদ্ধে যে জিতবে সেই হবে খানসারের পরবর্তী রাজা। তাই তো সবাই সবার গার্ডকে অ্যালার্ট করে দেয় এক মহা যুদ্ধের জন্য। এদিকে রাঙ্গার খুব শখ ছিল যে ভার্দাকে নৃশংসভাবে হত্যা করার। রাঙ্গা 100 জন মানুষকে ড্রাগস দিয়ে জীবিত জম্বি বানিয়ে রেখেছিল। তাই সে প্ল্যান করে এই জম্বিদের মধ্যে ভার্দাকে ছেড়ে দিয়ে তাকে শেষ করে দেবে। তাই সেই অনুসারে ভার্দাকে নিয়ে যাওয়া হয় ওই জম্বি রাস্তানায়, আর সব মানুষরূপী জানোয়ারদের মধ্যে তাকে লেলিয়ে দেওয়া হয়। এদিকে দেবা সহ তার সকল লোকজনদেরকে ধরে আনা হয় জবাই করার জন্য। সেখানে সবাইকে শুয়ে তাদের পাশেই তলোয়ার ধার দেওয়া শুরু করে তারা। এটা দেখে দেবা বলে, এভাবে ধার দিলে কেবল চামড়াই কাটবে, আরো ভালো করে ধার দে যাতে হাড্ডি পর্যন্ত কেটে যায়। এই বলে সে এক মহিলার কাছে যায় তার হাতে একটি ট্যাটু আঁকাতে। সে বলে, আমার চোখে তুই যা দেখছিস সেটা আমার হাতে আঁক। মহিলাটি তার চোখ দেখেই বুঝতে পারে যে এর চোখে রয়েছে ড্রাগনের ছবি, যা পুরো খানসারকে জ্বালিয়ে দেবে। তাই সে ট্যাটু আঁকতে থাকে। আর যেই না তারা সবাইকে জবাই করতে যাবে ঠিক সেই সময় দেবা তাদের সাথে কি করেছিল তা হয়তো আর বলা লাগবে না। এদিকে ভার্দা একাই সেসব জম্বিদের মারতে মারতে যখন ক্লান্ত হয়ে পড়েছিল তখন সেখানে উপস্থিত হয় দেবা। দেবা এসে সবগুলোকে সেই তরোয়াল দিয়ে কচু কাটার মতন কাটতে শুরু করে। এরপর দুজন মিলে সেই জম্বিদেরকে সাফ করার পর রাঙ্গাকেও সহি সালামতে উপরে পাঠিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই রাজমহলের রাজমান্না তার মেয়ের রাধারামার সাথে আলাপ করছে। সে জানায়, তুমি কি জানো আমি কেন বাইরে গিয়েছিলাম? আমি জানতে পারি বিশাল এক অস্ত্রের অর্ডার আমাদের এখান থেকে করা হয়েছে, কারণ কেউ একজন চায় আমার চেয়ে শক্তিশালী হওয়ার জন্য। কিন্তু তার চেয়েও সবচেয়ে ভয়ের ব্যাপার হলো তোমার স্বামী ভার্বা। কারণ ভার্বা আসলে মান্নার বংশের কেউ না। সে এতদিন আমাদের সাথে মান্নার হওয়ার নাটক করেছে। মূলত সে হলো আমার 25 বছর আগের শত্রু সাউরঙ্গা বংশের বংশধর। আমি সেদিন সবাইকে শেষ করতে বলেছিলাম, কিন্তু সেদিন ভার্বা সহ আরো অনেক সাউরঙ্গাকে টানেলে লুকিয়ে রাখা হয়েছিল। আমি জানতাম একজন সাউরঙ্গা যদি বেঁচে থাকে তাহলে ঠিকই তারা বদলা নেবে। আজ ঠিক তাই হতে চলেছে।
তখন আমরা একজন লোককে দেখতে পাই যে কিনা এই সব কথাবার্তা রাজমান্নারকে বলেছিল। সে বলে, আমরা এতদিন অপেক্ষায় ছিলাম তোদের শেষ করার জন্য, আজ সেই সময় চলে এসেছে। তোর মনে আছে সাওরেঙ্গাদের সর্দার ধারার কথা? তারই তো রাজা হওয়ার কথা ছিল সেদিন, কিন্তু তুই সবাইকে মেরে তা হতে দিসনি। তবে সেদিন ধারা মারা গেলেও তোর ছেলে ভার্ধা তার বাচ্চা ও স্ত্রীকে বাঁচিয়ে দিয়েছিল। তার মানে সে আর কেউই নয়, সে হলো সাওরেঙ্গা বংশের উত্তরাধিকারী ও এই রাজ্যের হকদার রাজা সালা দেবরাথার রাইসার। ভাই রে ভাই, টুইস্ট কাকে বলে একবার চিন্তা করো। দেবা একজন সাওরেঙ্গা আর এই খানসারের আসল উত্তরাধিকারী, কিন্তু দেবা এখানে এসেছে তার বন্ধুর ওয়াদা রক্ষার জন্য, তাকে খানসার উপহার দেওয়ার জন্য, কিন্তু এই খানসার তো তারই প্রাপ্য। এখন তাহলে দেবা কি করবে? সে কি জানে তার বাবাকে সেদিন হত্যা করেছিল এই ভার্ধার বাবা রাজমান্নার? যদি সে এই সব কিছু জানে তাহলে এখন সে কোন দিকে যাবে? জীবন বাঁচানো বন্ধুর দিকে, নাকি তার বাবার হত্যার প্রতিশোধ নিতে? মুভির প্রথম অংশে আমরা যা দেখেছিলাম তা ছিল এই ঘটনা 7 বছর পরের কাহিনী। তার মানে এর মধ্যে দেবা তার বন্ধু ভার্ধাকে খানসারে বসিয়েছিল, আর কোনো এক কারণে দুজনের শত্রু হয়েছিল। তাহলে এমন কি হয়েছিল এরপর? কেন রাধারামা তার বাপের সহকারী কৃষ্ণকান্তকে খুঁজে বেড়াচ্ছিল? আর কেনই বা দেবা সবকিছু জানার পরেও ভার্ধার গাড়িতে হামলা করে এক নতুন যুদ্ধ শুরু করলো? উফ, এই সব জটিল প্রশ্নের উত্তর মিলবে সালার পার্ট 2-তে। বিশ্বাস করো, এই মুভি এমন এক বিশেষ জায়গায় শেষ করা হয়েছে যে তোমাদের পার্ট 2 না দেখলে রাতের ঘুম হারাম হয়ে যাবে। তাই আমি সহ অনেকে অপেক্ষা করছি পার্ট 2 দেখার জন্য। পার্ট 2 এলে আমিও তাই হাজির হয়ে যাব এর এক্সপ্লেনেশনের জন্য। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো আর সুস্থ থাকো। সেই সাথে সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা করে দিও। ধন্যবাদ।